নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি, এর ধারণা কোথা থেকে এসেছে এবং এর সুবিধা অসুবিধাগুলো কি। এছাড়াও সর্বজনীন প্রাথমিক শিক্ষা বা ইউইই কি কি উদ্দেশ্যে এটা করা হয়েছে। এর পাশাপাশি নো ব্যাকবেঞ্চার্স বা ইউ আকৃতির শ্রেণীকক্ষের যে ধারণাটা বর্তমানে খুব প্রসিদ্ধ হয়েছে, সেখানে সুবিধা অসুবিধা এবং যে ধারণাটা নেওয়া হয়েছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, এবং ই ক্লাসরুম ই লার্নিং, এই বিষয়গুলো নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি পদ্ধতি যেখানে সকল শিক্ষার্থী তাদের শারীরিক বা মানসিক সক্ষমতা, পটভূমি বা অক্ষমতা নির্বিশেষে একই শ্রেণীকক্ষে একসাথে শিক্ষা গ্রহণ করে। এই পদ্ধতিতে শ্রেণীকক্ষের পরিবেশ, পাঠ্যক্রম ও শিক্ষার পদ্ধতি অভিযোজিত করা হয় যাতে প্রতিটি শিক্ষার্থীর স্বতন্ত্র চাহিদা পূরণ হয় এবং তারা সবাই মানসম্মত শিক্ষার সমান সুযোগ পায়, যা বৈচিত্র্য, গ্রহণযোগ্যতা এবং সকলের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে। তো বর্তমানে প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। কেননা শুনতে যতটাই ভালো লাগছে, বিষয়টা কিন্তু ঠিক ততটাই কঠিন হতে পারে বাস্তবে। কেননা অন্তর্ভুক্তি যার উদ্দেশ্যই হচ্ছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধু নয়, এখানে শারীরিক, মানসিক এবং বিশেষভাবে সক্ষম প্রত্যেক শিশুকেই একত্রে একই শ্রেণীকক্ষে বসিয়ে শিক্ষাদান করতে হবে। বিষয়টা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। সুতরাং এর উত্তর তোমরা যখন প্রস্তুত করবে, অবশ্যই তার কোশ্চেনগুলো কি হতে পারে তোমরা অবশ্যই ভেবে রাখবে, কারণ তোমাকে তোমার পদ্ধতিগুলো নিয়েও জিজ্ঞেস করতে পারে। তুমি যখনই এটার উত্তর দেবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে বিশেষ সক্ষম শিশুদেরকে একত্রে নিয়ে ক্লাসরুমে তুমি ক্লাস করাবে, সেক্ষেত্রে তোমার পদ্ধতি কি হবে। তো চেষ্টা করবো এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার। তোমরাও চেষ্টা করো এই তথ্যগুলো। বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষাদান পদ্ধতিগুলি কি রয়েছে এবং অন্তর্ভুক্তির ক্ষেত্রে কি কি বাধা আসতে পারে এবং তার সমাধান কি থাকবে। দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল যে ধারণা সেটা হচ্ছে কি সবার জন্য সমান সুযোগ। আগেই বললাম যে সমস্ত শিশুকেই কিন্তু সমান সুযোগ দিতে হবে। বৈচিত্র্যের স্বীকৃতি, বৈচিত্র্যের মানে ভিন্ন ভিন্ন ধরনের শিশুদেরকে একত্রিত করা। সে আমাদের দেশের মতোই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই রকম ব্যাপার। তারপর হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন পূরণ। পাশাপাশি এটাও দেখতে হবে যে একজনের জন্য যাতে আর একজনের বিকাশ, সেই বিকাশে কোনো রকম বাধা প্রাপ্ত না হয়। সামাজিক বন্ধন ও সহানুভূতি বৃদ্ধি, একত্রে মিলেমিশে থাকার যে বিষয়টা সেটির কথা বলা হচ্ছে। বাধা অপসরণ, এবং সেক্ষেত্রে তার কোনো রকম প্রতিবন্ধী শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সেক্ষেত্রে বাধা না তৈরি করতে পারে, কারণ প্রত্যেকটা শিশুর মধ্যেই সম্ভাবনা সুপ্ত বীজ লুকিয়ে রয়েছে। সুতরাং সেটাকে যেন আমরা উন্মোচিত করতে পারি এবং তার যে ট্যালেন্ট সেটা যেন প্রকাশ ঘটাতে পারে, সেই জন্য আমাদের প্রয়োজনীয় সাহায্য করা থাকে। যেহেতু মানুষ সামাজিক প্রাণী বা সামাজিক জীব, সুতরাং সমাজে প্রত্যেক শ্রেণীর মানুষ কিন্তু বসবাস করে এবং প্রত্যেক ধরনের মানুষকে নিয়েই আমাদের চলতে হয়। সুতরাং প্রথম থেকেই যদি তারা নিজেদেরকে ভিন্ন ভাবতে শুরু করে বা তারা যদি একত্রে মিলেমিশে চলতে না শেখে, তাহলে সুস্থ সমাজ গড়া খুব কঠিন হয়ে পড়বে। সেই জন্য প্রথম থেকেই যেন তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতিশীল মানসিকতার সৃষ্টি হয়। বিদ্যালয় শুধুমাত্র কিন্তু এডুকেশনের জন্য বাচ্চাদেরকে পাঠানো হয় না, সেখানে অনেক কিছু শেখার বিষয় থাকে, যার মধ্যে হচ্ছে সামাজিকতা। তো সামাজিকতার কারণেও কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অত্যন্ত। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা প্রথম বলেছিলেন কে? মারিয়া মন্তেশ্বরী, মাদাম মারিয়া মন্তেশ্বরী। তোমরা জানো মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির জনক। তাছাড়া জুলস ফেরি। এক্ষেত্রে সর্বাধিক যে গুরুত্বপূর্ণ সালামানকা বিবৃতি 1994। ইউনেস্কোর এই বিবৃতিটি সকল শিশুদের তাদের শারীরিক, মানসিক বা ভাষাগত বৈশিষ্ট্য নির্বিশেষে অন্তর্ভুক্ত করার কথা সরকারগুলোকে আহ্বান জানিয়েছে। তো এই সালমানকা বিবৃতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা চালু করার ক্ষেত্রে। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা প্রথম কে বলেছে? একটু আগেই বললাম যে ইউনেস্কোর সালমানকা বিবৃতি 1994। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। পিডিএফটা আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো।
তারপর হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কবে শুরু হয়? সরকার 1974 সালের ডিসেম্বরে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি সমন্বিত শিক্ষা, সমন্বিত মানে প্রত্যেককে নিয়ে একত্রিত করে যে শিক্ষা সেটা চালু করেছিল। এটি একটি কেন্দ্রীয় স্পন্সর্ড প্রকল্প ছিল, যার লক্ষ্য ছিল নিয়মিত স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের CWSN, চাইল্ড উইথ স্পেশাল নিড, শিক্ষার সুযোগ প্রদান করা এবং তাদের সাফল্য এবং ধরে রাখার সুবিধা প্রদান করা। তারপর হচ্ছে ইউইই, এটা খুবই গুরুত্বপূর্ণ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, বা ইউ এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। এটি হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট বয়সের, সাধারণত 6 থেকে 14 বছর শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, যেটা আমাদের RT অ্যাক্টেও বলা হয়েছে, এবং যার উদ্যোগে এখনো পর্যন্ত কাজ করে চলেছে, সেটা হচ্ছে SSA, সর্বশিক্ষা অভিযান, যার বর্তমান নাম সমগ্র শিক্ষা মিশন। তো এটা নিয়ে একটা আলাদা ভিডিও করা আছে, SSA বা সর্বশিক্ষা অভিযান নিয়ে, তোমরা চাইলে সেখান থেকে অনেক তথ্য কিন্তু পেতে পারো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও। ইউইই এর মূল উদ্দেশ্যগুলো কি? সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা, লিঙ্গ ও সামাজিক ব্যবধান দূরীকরণ, শিক্ষার মান বৃদ্ধি, নির্দিষ্ট বয়সের শিশুদের শিক্ষা। উদাহরণ হিসাবে সেই SSA এর কথাই কিন্তু উল্লেখ করেছে, এগুলো তোমরা একটু দেখে নিও। তারপরে বর্তমানে সব থেকে ট্রেন্ডিং বলা যায়, বা ইন্টারভিউ এখান থেকে প্রশ্ন করার চান্স কিন্তু অত্যন্ত বেশি, সেটা হচ্ছে নো ব্যাক বেঞ্চার্স। কিছুদিন আগে তোমরা সোশ্যাল মিডিয়ায় খুব দেখছিলে হয়তো, যে শ্রেণীকক্ষে ইউ আকৃতিতে বাচ্চাদেরকে বসানো হচ্ছে, অর্থাৎ ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ সিস্টেম না করে প্রত্যেককেই চারিপাশ দিয়ে ইউ আকৃতির ক্লাসরুম বানানো হচ্ছিল। তো এই যে ইউ আকৃতির শ্রেণীকক্ষের ধারণা, সেটা হচ্ছে কি প্রথম প্রয়োগ করা হয়েছিল কেরালার ভালাকমের রামবিলাসম VHSS এ। এটা কিন্তু মনে রাখবে তোমরা, যে প্রথম এখানে প্রয়োগ করা হয়েছিল। 2024 সালের মালায়ালাম চলচ্চিত্র স্থানার্থী শ্রীকুত্তান দ্বারা অনুপ্রাণিত হয়ে এই উদ্ভাবনী আসন মডেলটি কেরালা এবং ভারতের অন্যান্য অংশের স্কুলগুলি গ্রহণ করেছে, যাতে ঐতিহ্যবাহী ব্যাকবেঞ্চ বাদ দিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক বা ইন্টারেক্টিভ শিক্ষার। তারপর হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরি করা, যেখানে সকল শিক্ষার্থী শিক্ষকের মুখোমুখি হবে, সমান মনোযোগ এবং অংশগ্রহণে উৎসাহিত করবে। তো এক্ষেত্রে সুবিধা কি রয়েছে? নো ব্যাক বেঞ্চার্সের সুবিধা কি রয়েছে? সেটা হচ্ছে সবাই সামনের সারিতেই থাকবে, যেহেতু এখানে সামনে পেছনে কেউ থাকছে না, প্রত্যেকেই সামনেই থাকছে। শিক্ষকের সঙ্গে ডাইরেক্ট আই কন্ট্যাক্ট থাকবে, মানে প্রত্যেকেই সামনে থেকেই শিক্ষককে দেখতে পারবে। কোনো শিক্ষার্থীর মনে হীনমন্যতা থাকবে না, মানে এই যে বাচ্চাদের মধ্যে এই বিষয়টা কিন্তু থাকে, তোমরা অনেকেই লক্ষ্য করেছো, প্রথমে বসা ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি হয়, তো সেই বিষয়গুলো অবশ্যই থাকবে না। এছাড়াও শিক্ষণ পদ্ধতি আকর্ষণীয় হবে, যেহেতু প্রত্যেককে সরাসরি টিচারের সাথে ডাইরেক্ট ইন্টারেক্ট করতে পারবে, আই কন্ট্যাক্ট থাকবে, সুতরাং সেক্ষেত্রে তাদের অ্যাক্টিভনেস কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। এটা কিন্তু এগুলো সুবিধা। এ হচ্ছে অসুবিধা কি হতে পারে? এখানে বিশেষ কোনো অসুবিধা কিন্তু নেই, যদি তোমাদেরকে যদি বলা হয় তোমরা বলতে পারো সেখানে বিশেষ কোনো অসুবিধা নেই। তবে সেরকম যদি কোনো স্কুল হয় যেটা শ্রেণীকক্ষ ছোট এবং শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, সেই ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ অসুবিধা হতে পারে। তারপর হচ্ছে ক্লাসরুম কি? ক্লাসরুম হলো একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা শারীরিকভাবে শ্রেণীকক্ষে উপস্থিত না থেকেও ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে। এটি অনলাইন শিক্ষার একটি রূপ, যেখানে জুম, গুগল মিট বা গুগল ক্লাসরুমের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষক একটি ক্লাসরুমের মতো পরিবেশে পাঠদান করেন এবং শিক্ষার্থীরা দূর থেকে তাতে অংশ নেয়, অর্থাৎ অনলাইন টিচিংয়ের কথা বলা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে অনলাইন টিচিংয়ের যখনই এই কথাটা যদি এই নিয়ে প্রশ্ন করা হয় তোমাদের ক্লাসরুম বা লার্নিং নিয়ে, তখন কিন্তু মেন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অসুবিধাগুলো কী কী, এটা কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে। যেহেতু তারা শিশু, অনেকটাই ছোট, তো সেই ক্ষেত্রে অনলাইন ক্লাসটা অনেকটাই অসুবিধা, সুতরাং এটা নিয়ে তোমরা একটা নিজের মতো উত্তর অবশ্যই তৈরি করে রেখো। তো কিভাবে কাজ করে, সেখানে শিক্ষকের ভূমিকা কি হয়? শিক্ষক একটি প্রজেক্টর বা বড় স্ক্রিনের মাধ্যমে ক্লাসরুমের মতো সেটিংয়ে পাঠদান করেন। শিক্ষার্থীর অংশগ্রহণ কি হয়? বাড়িতে বা অন্য কোনো স্থান থেকে ইন্টারনেট ও ওয়েব ক্যামেরার মাধ্যমে শিক্ষক ক্লাসরুমে কি হয় সংযুক্ত থাকে। প্রযুক্তিগত ব্যবহার,
তারপর হচ্ছে ই ক্লাসরুমের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভার্চুয়াল শিক্ষা, সরাসরি উপস্থিত না থেকেও শিক্ষা, সীমানা অতিক্রম মানে অনেক দূর দূরান্ত থেকে এই শিক্ষা লাভ করা সম্ভব হয়। ডিজিটাল অ্যাক্সেস, ভৌগোলিক দূরত্বের কারণে ভালো ভালো শিক্ষকের কাছে থেকে কিন্তু অনেক পাঠদান সহজে নেয়। যখন আমরা যেমন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বাস করছি, এখন যদি আমরা দিল্লির ভালো ভালো টিচারদের টিচিং নিতে চাই, সুতরাং আমাদেরকে দিল্লি যেতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? অনলাইন টিচিং আমাদের গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই জানো এই বিষয়গুলো। তো হচ্ছে মাল্টিমিডিয়া ব্যবহার, ইবুক, অ্যানিমেশন, ছবি, অডিও। এছাড়াও কি হয়, যেহেতু অনলাইন টিচিংয়ে অনেক কিছু গ্রাফিক্স বা ভিডিও বা কোনো ছবি পাশাপাশি দেখানো যায় সবসময় একত্রিত, মানে চোখের সামনে অডিও ভিজুয়াল যেহেতু হয়, সুতরাং এটা বেশি বাচ্চাদের কাছে আগ্রহের জায়গা কিন্তু তৈরি করে। তারপর হচ্ছে ই লার্নিং কি? ই লার্নিং হলো ইলেকট্রনিক লার্নিং বা বৈদ্যুতিক শিক্ষার একটি পদ্ধতি, যা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। তো এর বৈশিষ্ট্য কি? ইন্টারনেট নির্ভর, দূরবর্তী শিক্ষা, সুবিধাজনক সময়, সর্বব্যাপী অ্যাক্সেস, ডিজিটাল বিষয়বস্তু, এই সব বিষয়গুলো কিন্তু রয়েছে। তোমরা একটু ডিটেলসে এটা দেখে নিও। তো আমি পিডিএফটা অবশ্যই দিয়ে রাখবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।